হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এখন সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে যে গতিটা সম্পর্কে অবগত থাকতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এখন পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কাকে বলে? আমরা যদি ধরি যে এটা একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটার চারদিকে একটা বস্তু এইভাবে ঘুরছে, ঠিক আছে, এবং ধরলাম বস্তুটা এখান থেকে শুরু করলো, এই গতিপথটাকে ফলো করে কিন্তু ঘুরেই যাচ্ছে ক্রমশ, এ কিন্তু থামছে না, ঘুরেই যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে বস্তুটা যেটা এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ক্রমশ ঘুরছে, এ কিন্তু তার গতিটাকে একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত করছে, এবং সেই কারণের জন্যেই এই বস্তুর গতিটাকে আমরা বলতে পারি এটা একটা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক মোশন। ওকে, এটাকে আমরা বলি পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, ঠিক আছে, তাহলে এটাকে আমরা পিরিয়ডিক মোশন বলি। তাহলে আমরা কী লেখা আছে এখানে দেখো, সেটাই লিখেছি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর পর তার গতিকে পুনরাবৃত্ত করে, তখন ওই বস্তুর ওই গতিকে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে। তাহলে সরল দোলগতি কাকে বলে? সরল দোলগতির ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে বস্তুর গতিটাকে। এখন সরল দোলগতি কিন্তু এক প্রকার পর্যাবৃত্তই গতি, কিন্তু সরল দোলগতির ক্ষেত্রে কয়েকটা বিশেষ শর্ত মান্যতা পাওয়া দরকার। যেমন প্রথম শর্তটা কি, বস্তুকণার গতিটাকে একটা সরল রেখায় সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ যদি ধরে নিই কোনো একটা বস্তু সে সে একটা গতি সম্পন্ন করছে, তাহলে কিন্তু তার গতিপথটা যেটা হবে সেটা কিন্তু অবশ্যই একটা সরল রেখা হতে হবে। অতএব অর্থাৎ এরকম কোনো বক্ররেখায় যদি কোনো বস্তুর গতি থাকে, তাহলে কিন্তু সেই গতিটাকে আমরা সরল দোলগতি বলতে পারবো না। এই বস্তুটা যদি এখান থেকে শুরু করে এই পথটা অবলম্বন করে আবার এখানে ফিরে আসে, তাহলে কিন্তু এই বস্তুর গতিকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কিন্তু সরল দোলগতি বলতে পারবো না। তার কারণ কি, সরল দোলগতির ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে বস্তুটার গতিটাকে একটা সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, তখন তাকে আমরা সরল দোলগতি বলি। আর একটা ইম্পর্টেন্ট শর্ত কি সরল দোলগতির ক্ষেত্রে, সরল দোলগতির ক্ষেত্রে যদি আমরা ধরে নিই বস্তুটা একটা সরল দোলগতি সম্পন্ন করছে, তাহলে ধরে নিলাম এটা তার সাম্যাবস্থা বিন্দু। অর্থাৎ ধরে নিলাম যে এই বস্তুটা এইখানে আছে, সাম্যাবস্থা বিন্দু থেকে এতটা দূরত্বে আছে। তাহলে সরল দোলগতির ক্ষেত্রে ওই বস্তুটার ওপর এই বিন্দুতে একটা বল প্রযুক্ত হবে, যেটা এই বস্তুটাকে তার সাম্যাবস্থার দিকে নিয়ে আসতে সাহায্য করবে। ঠিক আছে, সাম্যাবস্থা মানে যেখানে এই বস্তুটার বেগ সর্বোচ্চ হবে, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, তাহলে এই যে বলটা প্রযুক্ত হবে, এই বলটারই নাম আমরা দিই প্রত্যানায়ক বল। ঠিক আছে, এই বলটাকে আমরা বলি প্রত্যানায়ক বল। তাহলে সরল দোলগতির আর একটা খুব ইম্পর্টেন্ট শর্ত কি, যে বস্তুটার গতিপথের যে কোনো বিন্দুতে বস্তুর ওপর একটা বল প্রযুক্ত হয়, যেটাকে আমরা প্রত্যানায়ক বল বলি, এবং যেই বলটার মান ওই বস্তুটার সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। এটাও আমরা পরে দেখব। ঠিক আছে, তাহলে এই দুটো শর্ত যদি পালিত হয়, তবে আমরা বলতে পারবো যে সেই পর্যায়বৃত্ত গতিটা একটা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এখন সরল দোলগতি বললেই আমরা বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় একটা ছবি দেখি, যেটা হচ্ছে এইরকম টাইপের পেন্ডুলাম, এইরকম টাইপের একটা পেন্ডুলাম আমরা দেখি। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে যেহেতু আমরা সরল দোলগতির শর্তে পড়লাম, যে সরল দোলগতির ক্ষেত্রে বস্তুর গতিটাকে কিন্তু একটা সরল রেখায় সীমাবদ্ধ থাকতে হয়, কিন্তু এখানে কি আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটার গতিটা কি আদৌ একটা সরল রেখা? এই যে বস্তুটা, এই যে পেন্ডুলামটা দুলছে, এই পেন্ডুলামটা তো একটা একটা বক্রাকার পথ অনুসরণ করছে। যদি আরও ভালো করে বলি, তাহলে এটা একটা একটা বৃত্তচাপ বরাবর এটা অসিলেট করছে। তাহলে এর গতিটাকে আমরা কী করে সরল দোলগতি বলবো? এর গতিটা কিন্তু সরল দোলগতি বলা যায় না। সরল দোলগতি বলতে পারি কখন, যদি এই যে কোণটার মান, এই কোণটার মানটা খুব কম হয়। এই কোণটার মানটা খুব কম হলে কি দেখবো আমরা, যেটা আমরা দেখেছি এখানে, এই যে এই কোণটা থিটা, এই কোণটার মানটা যদি খুব কম হয়, অর্থাৎ খুব কম কোণে যদি এই বস্তুটা অসিলেট করে, তাহলে আমরা বলতে পারবো যে ধরি এখানে এই কোণটার ক্ষেত্রে তখন আমরা বলতে পারি এই যে বৃত্তচাপটা আর এই দুটো বিন্দুর যে সরল রেখাটা, এই দুটো প্রায় সমান দৈর্ঘ্যের। এবং তখন আমরা বলতে পারি যে না, যদি এরকম খুব কম অ্যাঙ্গেলে অসিলেট করে, তাহলে তখন আমরা এই পেন্ডুলামটাকে কিন্তু সরল দোলগতি বলতে পারি। তাছাড়া বলতে পারি না। পর্যাবৃত্ত গতি বলতে পারি, কিন্তু সরল দোলগতি বলতে পারি না। সরল দোলগতি বলতে পারবো কখন, যদি এই থিটার মানটা খুব কম হয়। কত কম না, এটা আমরা দেখা গেছে যে এটা থিটার মানটা মোটামুটি 4 ডিগ্রির কাছাকাছি হলে তবে আমরা বলতে পারি যে ওই বস্তুটার যে গতিটা বা পেন্ডুলামটার যে গতিটা, সেটা কিন্তু একটা সরল দোলগতি সম্পন্ন করছে। এখন সরল দোলগতি কিন্তু আরও উদাহরণ হয়, যেমন স্প্রিং মাস সিস্টেমে একটা সরল দোলগতির উদাহরণ। তার আগে আমরা কিছু দেখব যে সরল দোলগতির কী কী সমীকরণ মেনে চলে। যেমন এটা একটা স্প্রিং মাস সিস্টেম, যেটা আমরা বলছিলাম, যেখানে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, এটা একটা অবজেক্ট,
এই অবজেক্ট একটা স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করা আছে। এখন ধরে নিচ্ছি যে এই বস্তুটা এই মুহূর্তে এই প্রথমে এই ইকুইলিব্রিয়াম পজিশানে ছিল। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, অর্থাৎ এই অবস্থানে বস্তুটা থাকলে এই স্প্রিংটা কিন্তু কোনোরূপ মানে স্ট্রেসড হচ্ছে না, অর্থাৎ এই স্প্রিংটার কিন্তু কোনোরূপ প্রসারণ হচ্ছে না। সেই অবস্থায় থাকলে তখন আমরা বলতে পারি যে সেটা একটা ইকুইলিব্রিয়াম পজিশান এই সিস্টেমটার জন্য। ঠিক আছে, এখন যদি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে সিস্টেমটা আছে সেখানে এই যে বস্তুটাকে, এই বস্তুটাকে কিন্তু এই 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 বরাবর একটা সরণ দেওয়া হয়েছে, যে সরণটার মান কত এক্স। তাহলে এক্স পরিমাণ একটা সরণ আমরা এদিকে দিয়েছি। এখন স্বাভাবিকভাবে কী বোঝা যাচ্ছে, যদি এই বস্তুটাকে যদি আমরা এই স্প্রিংটা এদিকে টেনে ছেড়ে দিই, তাহলে স্বাভাবিকভাবেই আমরা জানি এই বস্তুটা এইদিকে সরে যাবে। এখন কেন সরে যাচ্ছে, এই যে সরণটা আমরা এইদিকে দিলাম, এই সরণটার জন্য এই বস্তুটার উপর একটা প্রত্যানায়ক বল কাজ করছে, যেটাকে আমরা এফ বলছি। এই প্রত্যানায়ক বলটার জন্যই কিন্তু এই বস্তুটা তার মূল বিন্দুতে, বা যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন বলি, সাম্যাবস্থা বিন্দুতে ফিরে যাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বলবো, যে কি জানতে পারছি যে এই বস্তুটাকে আমরা সাম্যাবস্থা থেকে যতটা দূরে সরিয়ে নিয়ে যেতে পারবো, ওই বস্তুটার উপর প্রযুক্ত প্রত্যানায়ক বলটা কিন্তু ততটাই বেশি হবে। কারণ যদি এটাকে আমরা বেশি সরণ করে দিই, বেশি দূরে নিয়ে যাই, স্প্রিংটা বেশি প্রসারিত হয়ে যাবে এবং তার ফলে এই বস্তুটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এবং তাড়াতাড়ি ফিরে আসবে মানে তার ত্বরণ বেশি হচ্ছে, তার মানে কি তার উপর প্রযুক্ত বলও বেশি হচ্ছে। তাহলে সেই কারণের জন্যই আমরা জানি এই বস্তুর ওপর যে প্রত্যানায়ক বলটা কাজ করছে, এই বলটাকে আমরা লিখতে পারি এফ, যে এফটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ যতটা সরণ ঘটবে ওই তার উল্টো দিকে, তার ঠিক উল্টো দিকে কিন্তু ততটাই প্রত্যানায়ক বল কাজ করবে। যেহেতু এই সরণের দিকটা আর এই বলের দিকটা বিপরীত, তাই আমরা কিন্তু এফের যে সমীকরণটা লিখেছি সেখানে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স দিয়েছি। মাইনাসটা দেওয়ার অর্থ হচ্ছে যে সরণ যেদিকে ঘটাবো বস্তুর ওপর প্রযুক্ত প্রত্যানায়ক বলটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে কাজ করছে। ঠিক আছে, আর কেটা হচ্ছে এখানে একটা ধ্রুবক। যেহেতু আমরা এখানে প্রপোর্শনাল টু আছে, তাহলে এটাকে ইকুয়াল টু করতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, সেটা হচ্ছে কে এস। আর নেগেটিভ সাইনটা তো বললাম যে যেদিকে সরণ ঘটছে তার বিপরীত দিকে প্রযুক্ত বলটা আছে বলে আমরা নেগেটিভ সাইনটা দিয়েছি। ঠিক আছে, এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু এম এ, আর এফ ইজিক্যাল টু কে এক্স আমরা আগেই পেয়েছি। অতএব এম এ ইকুয়াল টু কে এক্স যদি করি, তাহলে এখান থেকে আমরা এ এর একটা রাশিমালা পাচ্ছি, যেটা হচ্ছে এ ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিলেশান এটা, কারণ যে কোনো সরল দোলগতির ক্ষেত্রে আমরা তার মোশনটাকে এই রকম ফর্মে যদি আনতে পারি, তাহলেই আমরা সেই সরল দোলগতিটার বা সেই সিম্পল হারমোনিক মোশনটার এই ওমেগা, অর্থাৎ যেটাকে আমরা পরে বলবো যে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে সরল দোলগতির যে গতি তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে যে কোনো সরল দোলগতি সম্পন্ন কণাকে যদি আমরা তার যদি সমীকরণটাকে যদি আমরা এইরকম ফর্মে আনতে পারি, তাহলেই আমরা কিন্তু সেই গতিটার, সেই সরল দোলগতিটার যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেটা আমরা বের করতে পারবো। সেটা কি আমরা একটু পরে জানছি। তার আগে আমরা জানি যে এ সমান আমরা কী লিখতে পারি, ডি টু এক্স ডিটি স্কোয়ার। তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে আমরা কী পেলাম, ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কী জানি, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটার আমরা সলিউশন করতে পারবো। কারণ এটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা দেখব এখান থেকে যে সলিউশনটা আমরা পাবো এক্সের জন্য, সেই সলিউশনটা কিন্তু এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কী বোঝাতে যাচ্ছে, এটা বোঝাতে যাচ্ছে যে বস্তুটার যে সরণ হচ্ছে সেই সরণটা কিন্তু সময়ের সাপেক্ষে সাইনুসয়েডাল। এটা আমরা কী করে ভিজুয়ালাইজ করবো সেটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্প্রিং মাস সিস্টেম, এটা একটা বব। এখন খুব ভালো করে বুঝতে গেলে যদি আমরা ধরে নিলাম যে এই ববটাতে একটা কালি লাগিয়ে দিলাম, আমরা কিছুটা কালি লাগিয়ে দিলাম। ঠিক আছে, কালি লাগিয়ে পেছন থেকে এই ববটার ঠিক পেছন থেকে, এর ঠিক পেছন থেকে একটা কাগজকে আমরা এই দিক থেকে এই দিকে নিয়ে এলাম। ঠিক আছে, একটু এখানটা একটু কল্পনা করতে হবে যে এইখানে যে ববটা আছে, এই ববটায় আমরা কিছুটা কালি লাগিয়ে দিয়েছি, একটা এই ববটাকে কালি লাগিয়ে এটাকে আমরা কিছুটা স্প্রিংটাকে প্রসারিত করে আবার ছেড়ে দিয়েছি। তাহলে কী হবে, একটা সরল দোলগতি সম্পন্ন করবে এভাবে। এবং সেই অবস্থায় যদি পেছন থেকে আমরা একটা কাগজ নিয়ে যাই, তাহলে কি দেখব, এই যে বস্তুটার উপর রঙটা লাগালাম, এই রঙটাই এই কাগজটার উপরে, এই যে কাগজটা আমরা নিয়ে যাচ্ছি দিক থেকে, এই কাগজটার উপরে কিন্তু এইরকম একটা দাগ তৈরি করছে। এখন এই কাগজটার এই অ্যাক্সিসটাকে যদি আমরা টাইম অ্যাক্সিস হিসাবে ধরি, তাহলে আমরা কি বুঝতে পারবো, যে না, যে সরণটা এই সরল দোলগতি সম্পন্ন বস্তুটার, সেই সরণটা কিন্তু সময়ের সাপেক্ষে সাইনুসয়েডাল, অর্থাৎ এরকম হবে কিছুটা। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে সলিউশনটা বের করেছি ম্যাথামেটিক্যালি, সেটা কিন্তু একদম ঠিক। ঠিক আছে, এখন সরল দোলগতি জানতে গেলে কিছু জিনিস জানা দরকার, যেমন দোলনকাল, কম্পাঙ্ক, কম্পন বিস্তার, এগুলো কী কী।
দোলনকাল মানে কি? দোলনকাল হচ্ছে একটা পূর্ণ দোলনের জন্য একটা সরল দোলক যতটা সময় নেয় সেটাই তার দোলনকাল। এখন পূর্ণ দোলন কাকে বলে? পূর্ণ দোলন বলতে যদি আমরা ধরে নিই যে এটা একটা পেন্ডুলাম এবং এটা একটা সরল দোলক, ঠিক আছে? তাহলে এই পেন্ডুলামটার এটা হচ্ছে সাম্যাবস্থা বিন্দু, ঠিক আছে? এই সাম্যাবস্থা বিন্দু থেকে এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব আমি ধরে নিলাম, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমি এই পেন্ডুলামটাকে ছেড়ে দিই তাহলে এই পেন্ডুলামটা কী হবে? একবার এদিকে যাবে, তারপর আবার ঘুরে এখানে আসবে, আবার যাবে। তাহলে এই পেন্ডুলামটাকে এখান থেকে ছেড়ে দিলে এই পেন্ডুলামটা একবার এদিকে গিয়ে তারপর ঘুরে আবার যখন এই পজিশানে আসবে, এই ঘটনাটার জন্য টোটাল যে সময়টা লাগবে, অর্থাৎ একবার গেল এদিকে আবার ফিরে তার আগের অবস্থানে এলো, এখানে যে টোটাল সময়টা লাগবে সেটাই হচ্ছে তার দোলনকাল বা টাইম পিরিয়ড। বোঝা গেল? এখন আমরা এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে এই যে পেন্ডুলামটা আছে, এই পেন্ডুলামটার যে যে দড়ি দিয়ে ঝোলানো আছে তার দৈর্ঘ্যটা যদি এল হয় এবং অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে আমরা দেখবো যে এই এই যে পেন্ডুলামটা আছে এটার দোলনকাল কী হবে? টি ইজিক্যাল টু 2 √(L/g)। ঠিক আছে? এটা হচ্ছে তার দোলনকাল। তাহলে কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে এই সরল দোলকটা যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে? তাহলে এই সরল দোলকটা একক সময়ে যদি আমি বলি যে এটা 10 বার এরকম পূর্ণ দোলন সম্পন্ন করছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো যে এই বস্তুটার যে কম্পাঙ্ক সেটা 10 হার্জ। কম্পাঙ্কের একক কিন্তু হার্জ, খেয়াল রাখতে হবে। একইভাবে কম্পাঙ্কের আমরা একটা রাশিমালা পেতে পারি, সেটা হচ্ছে f=1/2π√(g/L)। এটা হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা। কম্পন বিস্তার কাকে বলে? কম্পন বিস্তার হচ্ছে আর কিছুই নয়, যদি এটা আমরা বস্তুটার সাম্যাবস্থা বিন্দু ধরেছিলাম, তাহলে এই সাম্যাবস্থা বিন্দু থেকে এই বস্তুটাকে যতটা ম্যাক্সিমাম ডিসপ্লেস করা যায়, অর্থাৎ যতদূর ম্যাক্সিমাম এর সরণ হতে পারে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে? তাহলে এত দূর আমি যদি এটাকে নিয়ে যেতে পারি যার জন্য এটা সরল দোলগতি সম্পন্ন করবে, তাহলে সেই ম্যাক্সিমাম সরণের মানটাকে আমরা কি বলবো? কম্পন বিস্তার বা অ্যামপ্লিটিউড। ঠিক আছে? এখন সরল দোলগতির বেগ বা ভেলোসিটি, অর্থাৎ যে বস্তুটা সরল দোলগতি সম্পন্ন করছে তার বেগ বা ভেলোসিটি আমরা কি করে বের করব? সরল দোলগতির ক্ষেত্রে বেগ বা ভেলোসিটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে সরল দোলগতির বেগ কিন্তু সব অবস্থায় সমান থাকে না, অর্থাৎ সব বিন্দুতে, তার গতিপথের সব বিন্দুতে একটা সরল দোলকের গতি কিন্তু সমান হয় না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন এটা একটা স্প্রিং মাস সিস্টেম আমরা ধরলাম, এটা একটা স্প্রিং মাস সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা একটা স্প্রিং মাস সিস্টেম আমরা ধরছি। এই স্প্রিং মাস সিস্টেমটার ক্ষেত্রে এটাকে আমরা ধরে নিলাম যে এটা তার মোটামুটি সাম্যাবস্থান বিন্দু, এই বিন্দু থেকে কিছুটা ডিসপ্লেস করা হয়েছে একে, তার ফলে এটা একটা সরল দোলগতি সম্পন্ন করছে। এখন আগে আমরা ম্যাথামেটিক্সটা দেখে নিই। যেমন ম্যাথামেটিক্সটা আমরা কী দেখলাম? দেখবো যে আমরা অলরেডি কী জানতে পেরেছি যে সরণের একটা রাশিমালা আমরা পেয়েছি যেটা x=a sin ωt+δ, এটা আমরা দেখেছি। তাহলে এখান থেকে আমরা কি জানি? ভেলোসিটি সমান কি? v=dx/dt। অর্থাৎ এই যে এক্সের সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটাকে একবার টাইমের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কিন্তু আমরা ভেলোসিটির রাশিমালা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমি একবার টাইমের সাপেক্ষে রেসপেক্ট করি, কী হবে? ওমেগাটা বাইরে চলে আসবে। তাহলে কী হচ্ছে? v=aω cos ωt+δ। এখন এই aω cos ωt+δটাকে আমরা কী লিখতে পারি? aω cosটাকে আমরা কী লিখতে পারি? √1 - sin² ωt+δ। এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এই এটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে? ওমেগা ইন্টু ওমেগাটা বাইরে থাকবে আর এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে a² - a² sin²ωt+δ। ঠিক আছে? তাহলে a² সমান আমরা কি পেয়েছিলাম? এক্স। তাহলে a² sin ωt+δ, a² sin²ωt+δ সমান কী হবে? x²। সেই সমীকরণটা এখানে লেখা আছে। এটা কিন্তু হচ্ছে ভেলোসিটি সমীকরণ। খুব ভালো করে দেখলে বোঝা যাবে এই ভেলোসিটির যে সমীকরণটা আমরা বা বেগের যে সমীকরণটা আমরা পেয়েছি এতে কিন্তু এক্সের একটা টার্ম আছে। এক্সের টার্ম থাকার বৈশিষ্ট্য কী? যেমন এক্সের যদি বিভিন্ন ভ্যালু হয় তাহলে কিন্তু ভেলোসিটির ভ্যালুও বিভিন্ন হবে। এক্সটা কি? এক্সটা হচ্ছে এখানে তার সাম্যাবস্থা বিন্দু থেকে ওই সরল দোলকটার সরণ। তাহলে বিভিন্ন সরণের মানের জন্য কিন্তু বস্তুটার বেগও কিন্তু বিভিন্ন হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই যে এইটা যদি আমরা একটা ধরে নিই, এটা একটা সরল দোলক, ঠিক আছে? মানে এটা একটা আমরা স্প্রিং মাস সিস্টেম ধরছি যেটা একটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা কিছুটা এদিকে ডিসপ্লেস করে ছেড়ে দিই
তাহলে এর যে বেগটা হবে এটা কিন্তু এই তার গতিপথের বিভিন্ন বিন্দু, অর্থাৎ এইখানে একরকম হবে, এখানে তার ভেলোসিটি শূন্য, কারণ এটা তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশান। এখান থেকে আর বস্তুটা কিন্তু এইদিকে যেতে পারবে না, এবার সে এইদিকে ফিরে আসছে। এখন প্রথম যদি বস্তুটাকে আমরা এই সাম্যাবস্থা বিন্দু থেকে ছেড়ে দিই তাহলে এটা এদিকে এগোবে কিছুটা ভেলোসিটি নিয়ে, কিন্তু একটা পজিশান পর তো সে ফিরে আসবে, তাহলে যে পজিশান থেকে ব্যাক করছে সেই পজিশানে কিন্তু তার ভেলোসিটি জিরো। ঠিক আছে, সেটা আমরা দেখব কখন ভেলোসিটি জিরো আর কখন ম্যাক্সিমাম, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, এখন এই সমীকরণটায় যদি আমি এক্সের মান শূন্য বসিয়ে দিই, এক্সের মান যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে কী পাবো? তাহলে কী পেলাম? ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ওমেগা এ। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হচ্ছে এই যে স্প্রিং মাস সিস্টেম, এই যে সরল দোলকটা তার ম্যাক্সিমাম ভেলোসিটি। এখন এক্স ইকুয়াল টু জিরো মানে কি? এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে সাম্যাবস্থা বিন্দু, অর্থাৎ যখন এই স্প্রিংটা না প্রসারিত অবস্থায় না সংকুচিত অবস্থায় আছে, তাহলে এই বিন্দুতে আমরা কি দেখছি? ভেলোসিটি কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ বস্তুটাকে যদি আমি এইদিকে কিছুটা ডিসপ্লেস করে ছেড়ে দিই, তাহলে বস্তুটা যে ভেলোসিটি নিয়ে অসিলেট করবে সেই ভেলোসিটির সর্বোচ্চ মান তখন হবে যখন এই বস্তুটা এই মূল বিন্দুটাকে পেরোবে। অর্থাৎ একে একবার ছেড়ে দিলাম আমি, এখান থেকে এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, অর্থাৎ এই বস্তুটা যখন মূল বিন্দু ক্রস করবে আমরা দেখছি তখন কিন্তু তার বেগের মানটা সবচেয়ে বেশি হবে। সবচেয়ে কম কখন হবে? যদি আমরা এক্সের মান এ বসিয়ে দিই। এক্সের মান যদি এ বসিয়ে দিই এখানে, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভি এর মান কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ ভি মিনিমাম শূন্য। এক্স ইকুয়াল টু এ বসানোর অর্থ কী? এ আমরা কি জেনেছি? এ হচ্ছে কোনো একটা বস্তুর সাম্যাবস্থা বিন্দু থেকে, মানে যেটা সরল দোলগতি সম্পন্ন করছে তার সাম্যাবস্থা বিন্দু থেকে ওই বস্তুটার যে সর্বাধিক সরণের মান, সেই সরণের মানটাকেই আমরা এ বলেছি, তাই তো? তাহলে এখানে সর্বাধিক সরণের মান যদি আমরা এ বসিয়ে দিই, এক্সের জায়গায় সর্বাধিক সরণের মান যদি আমরা এ বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? ভি মিনিমাম ইকুয়াল টু জিরো। অর্থাৎ ওই বস্তুটা যখন সর্বোচ্চ সরণের বিন্দুতে থাকবে তখন কিন্তু তার বেগটা শূন্য হবে। এটাই কিন্তু বেগের সর্বনিম্ন মান। অর্থাৎ কী দেখা গেল? সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে তার বেগের মান কখন সর্বোচ্চ হবে? যখন সে তার সাম্যাবস্থা বিন্দুতে থাকবে। আর সর্বনিম্ন কখন হবে? যখন সে তার সরণের সর্বোচ্চ বিন্দুতে থাকবে, অর্থাৎ অ্যাম্প্লিটিউড বা কম্পন বিস্তারের অবস্থায় থাকবে। ঠিক আছে, কম্পন বিস্তারের সর্বোচ্চ বিন্দুতে থাকবে। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সরল দোলগতির শক্তি। ঠিক আছে, সরল দোলগতির শক্তি কয় প্রকারের হতে পারে। এখন সরল দোলগতির ক্ষেত্রে শক্তি দুই ধরনের হতে পারে, একটা তার গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কীভাবে আমরা পাবো? আমরা বেগের রাশিমালা অলরেডি পেয়ে গেছি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কি? এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান যদি আমরা এখানে যদি ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা গতিশক্তির মান কিন্তু পেয়ে যাবো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর বিভব শক্তিটা আমরা কী করে বের করব? বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এখন বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি কি? বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যখন সরল দোলকটা কোনো একটা বস্তু যখন সরল দোলগতি সম্পন্ন করে, তখন সেই সরল দোলগতির ক্ষেত্রে ত্বরণের মানটা কি? ত্বরণের মানটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা অলরেডি জেনেছি। ঠিক আছে, তাহলে তার জন্য প্রত্যানায়ক বল কী হবে? প্রত্যানায়ক বল হবে এফ ইজিক্যাল টু এম এ। আমরা আগেই জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে। তাহলে সেখানে আমরা এ এর মানটা দিয়ে বসিয়ে দিই, তাহলে কী পাবো? এফ ইজিক্যাল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখন ধরে নিচ্ছি যে সরণটা আমরা ঘটিয়েছি, সরণটা খুব ক্ষুদ্র, ডিএক্স পরিমাণ সরণ ঘটিয়েছি, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে ডিএক্স পরিমাণ খুব খুব ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটিয়েছি। তাহলে ডিএক্স সরণের জন্য কৃতকার্য কত হবে? কৃতকার্য সমান আমরা কী জানি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাই লিখেছি। এখানে মাইনাসটা দেওয়ার অর্থ হচ্ছে যেদিকে ডিএক্স সরণটা ঘটাচ্ছি প্রত্যানায়ক বলটা তার বিপরীত দিকে কাজ করছে, সেই কারণের জন্যই আমরা আগে একটা নেগেটিভ সাইন দিয়েছি। তাহলে এখানে যদি আমরা এফ এর মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো? এফ এর মান কি? মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে যেই বসিয়ে দিলাম মাইনাস মাইনাসে কেটে গেল, এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এখন এই ডিএক্স না হয়ে এই সরণটা আমরা ধরলাম যে কোনো এক্সের মানের জন্য কত হবে। তাহলে আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি কী পেলাম? এই যে কৃতকার্যটা হচ্ছে এটাই তো তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এই বিভব শক্তির মানটা আমরা কী পাবো? ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে এক্স ডিএক্সে ইন্টিগ্রেশন করলে কী পাবো? এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমরা কী পাচ্ছি? ফর্মুলাটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটা সরল দোলকের বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এখন আমরা এই গতিশক্তি আর বিভব শক্তিকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে আমরা কী পাবো সেটা দেখি। এটা একটা সরল দোলক, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে দু ধরনের শক্তি আমরা পেলাম, একটা হচ্ছে তার গতিশক্তি আর একটা হচ্ছে তার স্থিতিশক্তি। এখন এই দুটো এক্সপ্রেশন যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখব যে গতিশক্তির ক্ষেত্রে এক্সের আগে একটা নেগেটিভ সাইন আছে, অর্থাৎ এক্সের মান যত বেড়ে বেড়ে যাবে সেটা পজিটিভ দিকেই হোক নেগেটিভ দিকেই হোক, যেহেতু এক্স স্কোয়ার আছে
এক্সের মান এই মূল বিন্দু থেকে যত এই দিকে যাবে বা যত এই দিকে যাবে তত কিন্তু এক্সের মান বাড়বে এবং সেই কারণের জন্য গতিশক্তি কিন্তু কমবে, কারণ আগে একটা নেগেটিভ সাইন আছে। সেই কারণের জন্য এই যে লাল লেখচিত্রটা এটা হচ্ছে গতিশক্তির লেখচিত্র, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মূল বিন্দু থেকে এক্সের মান যত পজিটিভ দিকেই বাড়ছে বা নেগেটিভ দিকেই বাড়ছে তত কিন্তু গতিশক্তির মানটা সর্বোচ্চ থেকে কমে 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 আসছে। সেটা হয় স্বাভাবিক, কারণ এখানে এক্সের মান পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে যতই বাড়বে তত কিন্তু এক্স স্কোয়ারের মানটা বাড়বে। এক্স স্কোয়ারের মানটা বাড়লে কিন্তু আলটিমেটলি ইকে বা যেটা কাইনেটিক এনার্জি তার মানটা কিন্তু কমে যাচ্ছে, কারণ স্কোয়ার থেকে মাইনাস করা আছে। ঠিক আছে, একইভাবে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কী হবে, পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো ঘটনাটা ঘটবে, কারণ এখানে কিন্তু এক্স স্কোয়ারের আগে কোনো মাইনাস নেই। অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ দিকে যেদিকেই যাওয়া যাক, এক্সের মান যদি বাড়ে তাহলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির মানটা আস্তে আস্তে বাড়বে। ঠিক একই জিনিস দেখা গেছে এখানে, এই যে নীল রঙের লেখচিত্রটা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির লেখচিত্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, মূল বিন্দু থেকে যেদিকেই যাওয়া যাক, পজিটিভ দিকেই হোক নেগেটিভ দিকেই হোক, যত এক্সের মান বেড়েছে তত পোটেনশিয়াল এনার্জি বেড়ে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছেছে। ঠিক আছে, এখন পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি যতই বাড়া কমা করুক, একটা জিনিস আমরা কিন্তু দেখতে পারি যে সরল দোলকটার ক্ষেত্রে টোটাল এনার্জি যেটা সেটা কিন্তু অলওয়েজ কনসার্ভ থাকছে। অর্থাৎ টোটাল এনার্জি যে লেখচিত্রটা সেটা কিন্তু সরল লেখা, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা শক্তির যে নিত্যতা সূত্র সেটা আমরা প্রমাণ করতে পারি যে যতটা কাইনেটিক এনার্জি আছে তার পরিপূরক কিন্তু পোটেনশিয়াল এনার্জি আছে, তাই কিন্তু টোটাল এনার্জিটা সবসময় ফিক্স থাকছে সরল দোলকের ক্ষেত্রে। ঠিক আছে, আর একটা জিনিস আমরা এখানে জানতে পারি যে ডাবল পেন্ডুলাম কাকে বলে। এখন ডাবল পেন্ডুলাম হচ্ছে একটা সরল দোলক, এটা আমরা পড়েছিলাম যে এটা একটা রিজিড অবজেক্ট থেকে যদি একটা দড়ি দিয়ে একটা মাসকে এভাবে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে সেটা একটা সরল দোলক বলতে পারি, যদি এই থিটার মানটা খুব কম হয়। ঠিক আছে, এখন আর একটা আমরা কি কাজ করতে পারি যে এই সরল দোলকের এই যে মাসটা আছে এই মাসটা থেকে যদি আমরা আরও একটা মাস ঝুলিয়ে দিই স্ট্রিং দিয়ে, ঠিক আছে, তাহলে আদতে দেখে মনে হতে পারে যে কী আর হবে, এ তো একটা মাস ছিল আর একটা মাস আমরা ঝুলিয়ে দিলাম, তাতে কী আর তফাৎ হবে, কিন্তু আদৌ না। এর যে গতিপথটা সেটা কিন্তু আর সরল দোলগতি হবে না বা সিম্পল হারমোনিক মোশন কিন্তু আর হবে না। এর যে গতিপথটা সেই গতিপথটা কিন্তু ভীষণ রকম ক্যাওটিক, এবং এই পেন্ডুলামটা কিন্তু আর সিম্পল হারমোনিক পেন্ডুলাম নয় বা সিম্পল হারমোনিক মোশন নয়, এই পেন্ডুলামটাকে আমরা বলি ডাবল পেন্ডুলাম। ঠিক আছে, এই পেন্ডুলামটা যে মোশন হবে সেটা কিন্তু ভীষণভাবে ক্যাওটিক মোশন হবে। এই মোশনটাকে আমরা কখনোই প্রেডিক্ট করতে পারবো না। আমরা একটা লেখচিত্রে দেখাবো, এই যে ধরো এটা একটা ডাবল পেন্ডুলাম, এটাকে আমরা এই যে এন্ডের মাসটা আছে এটাকে আমরা একটু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, এ এ যেভাবে অসিলেট করবে তার যে ট্র্যাজেক্টরিটা, তার যে গতিপথটা, এটা যদি আমরা দেখার চেষ্টা করি এটা কিন্তু অনেকটা এরকম হবে। এটা কিন্তু তোমরা কোনো অবস্থানে কি বুঝতে পারছো যে এটা কোন দিকে যেতে পারে বা এর পরে এটা কোন দিকে যাবে, কিন্তু সরল দোলগতির ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম যে সেটা একবার মূলবিন্দু থেকে এদিকে যাবে আবার সেই পথেই ফিরে আসবে, আবার সেই পথটাকে অনুসরণ করবে। ডাবল পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু তার গতিপথটা ফিক্সড নয়, ওই কারণের জন্যই আমরা এই পেন্ডুলামটাকে নন লিনিয়ার পেন্ডুলাম বলি এবং এই মোশনটাকে আমরা ক্যাওটিক মোশন বলি। ঠিক আছে, থ্যাংক ইউ।